যার জন্য আমরা এত দূর থেকে চলে এসেছি এই গড়পঞ্চকোট বরন্তিতে, তার একটা বিশেষ কারণে কিন্তু হচ্ছে পলাশ ফুল দেখবো। এই ঢুকে গেল ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। ভীতি পলাশ বাগানের ঠিক অপোজিটেই রয়েছে ভীতি পাহাড়। ওই যে আমাদের সুদীপ্ত ভাই, মোটা ভাই কিন্তু ওপরে উঠতে পারছে না। একমাত্র এই মন্দিরটাই আছে রাধাকৃষ্ণের মন্দির, যেটা কিন্তু আস্ত রয়েছে। আমরা এখন প্রবেশ করে গেছি হচ্ছে পরলি গ্রামে। মোটরসাইকেল, অটোরিকশা, ছোট গাড়ি, বড় গাড়ি, মিনি বাস, কি অসাধারণ দৃশ্য একটা তৈরি হয়েছে, দারুণ সুন্দর। এখানে কিন্তু পকোড়া, চপ, অনেক কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এই আমরা প্রবেশ করে গেছি বরন্তি লেকে। এটা প্রাইস করলো মাত্র 40 টাকা। মানে এখানে আসলে তোমরা ইতিহাসটা খুব ভালোভাবে কিন্তু জানতে পারবে। 30 টাকা করে এবং খেজুর পাতার ফুল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এক্সপ্লোরি তরফের আবারও একটি নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে 22 তারিখ, 22শে মার্চ। বসন্তকাল চলছে, আর বসন্তকালে পলাশ দেখার জন্য আমরা একদম ছটপট করছি। তাই জন্য কিন্তু আজকে যেতে চলেছি পুরুলিয়া অফবিট। তোমরা কিন্তু অলরেডি থাম্বনেলে দেখেই নিয়েছো, কিন্তু কোন জায়গাটায় যাচ্ছি সেটা বুঝতে পারোনি। মানে পুরুলিয়া দুটো সাইডে, একটা হচ্ছে অযোধ্যা সাইড আর একটা হচ্ছে এই গড়পঞ্চকোট বরন্তি ওই দিকটা। তো আজকে আমরা কিন্তু গড়পঞ্চকোট বরন্তি ওই দিকটাই যাচ্ছি। একদিনের ভ্রমণ হতে চলেছে। এখন বর্তমানে দাঁড়িয়ে আছে ব্যান্ডেল স্টেশন, আর আমরা ট্রেন ধরবো ব্যান্ডেল থেকে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এই ঢুকে গেল ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এই হচ্ছে আজকে আমাদের ট্রেন 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটা করে আমরা যাব হচ্ছে আজকে আসানসোল। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ব্যান্ডেল ঢুকলো হচ্ছে ওই সকাল 7টা বেজে 4 মিনিটে। একদম এলএইচবি কোচ, কিন্তু ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস কিন্তু এখন এলএইচবি হয়ে গেছে। D4 আমাদের কোচ, চলো ওটা যাক। দেখতে পাচ্ছ এই হচ্ছে আজকে আমাদের সিট 58, 59, 60। আর ওদিকে কত আছে? 61, 62, 63 ওই পাঁচটা রয়েছে। 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যে ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে সকাল 6টা বেজে 15 মিনিট। এবং আজকে আমাদের গন্তব্য হচ্ছে আসানসোল জংশন, যেখানে আমরা পৌঁছাবো হচ্ছে সকাল 9টা বেজে 31 মিনিটে। মানে ওই কিছুক্ষণের জার্নি, মানে 2.5 ঘন্টা থেকে 3.5 ঘন্টা মতো একটা জার্নি আমরা করতে চলেছি। ওখানে কিন্তু স্টপ না, আসানসোল থেকে আমরা আবার একটা লোকাল ট্রেন ধরে আমরা যাব মোরাডি স্টেশন, যেখান থেকে আমরা শুরু করব আজকের আমাদের এই অফবিট পুরুলিয়ার জার্নিটা। পুরুলিয়ার এই অফবিট গড়পঞ্চকোট এবং বরন্তি লেক একদিনে ঘুরে দেখার জন্য সব থেকে বেস্ট ট্রেনই হলো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এই 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সকাল 6টা বেজে 15 মিনিটে হাওড়া থেকে ছেড়ে সকাল 9টা বেজে 31 মিনিটে আসানসোল পৌঁছে দেয়। টোটাল 3 ঘন্টা 16 মিনিটের একটি জার্নি। এই ট্রেনে আপনারা কিন্তু জেনারেল কোচে যেতে পারেন, কারণ এই ট্রেনে প্রচুর জেনারেল কোচ রয়েছে। তার সাথে রয়েছে সেকেন্ড সিটিং এবং এসি কোচের বন্দোবস্ত। সমস্ত কোচের ভাড়াটি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে রাখলাম। এছাড়াও আরও দুটি ট্রেন আছে, যে ট্রেন দুটি করে আপনারা সকাল সকাল আসানসোল পৌঁছাতে পারবেন। সে দুটি হলো 12019 রাঁচি শতাব্দী এক্সপ্রেস, যে ট্রেনটি সকাল 6টা বেজে 5 মিনিটে হাওড়া থেকে ছেড়ে সকাল 8টা বেজে 12 মিনিটে আসানসোল পৌঁছে দেয়। এছাড়া আরও একটি ট্রেন রয়েছে, যেটি হলো 22303 গয়া বন্দে ভারত এক্সপ্রেস, যে ট্রেনটি সকাল 6টা বেজে 45 মিনিটে হাওড়া থেকে ছেড়ে সকাল 8টা বেজে 33 মিনিটে আসানসোল জংশনে পৌঁছে দেয়। ঘড়িকাটায় বর্তমান সময় সকাল 9টা বেজে 50 মিনিট, আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে ব্যান্ডেল থেকে 173 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম আসানসোল, যে জায়গাটাকে বলা হয় পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর, শিল্প বাণিজ্যিক কেন্দ্র। তো আসানসোল থেকে কিন্তু আমরা আবার ট্রেন ধরবো। এখান থেকে একটা লোকাল ট্রেন ধরে আমরা যাবো হচ্ছে মোরাডি স্টেশন, যেখান থেকে কিন্তু আমরা শুরু করবো আজকের অফবিট পুরুলিয়া ট্যুরটা। আসানসোল পৌঁছে আসানসোল থেকে কিন্তু আপনারা বাসে কিংবা 4 চাকা গাড়িতে করে মুরাডি পৌঁছাতে পারেন, যেখান থেকে আপনারা আপনাদের ট্যুরটা শুরু করবেন। এছাড়াও আপনারা আসানসোল থেকে লোকাল ট্রেনে করে মুরাডি পৌঁছাতে পারেন। তুই তো নিয়ে নিয়েছে হচ্ছে ছোলা ভাটুরে, এটা নিয়েছে 40 টাকা, আর ইডলিও পাওয়া যাচ্ছে, ইডলি কিন্তু 30 টাকা। আর আমি ব্রেকফাস্টে নিলাম হচ্ছে বাটার টোস্ট, এগুলো নিচ্ছে 30 টাকা করে। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি আসানসোল এসে ব্রেকফাস্ট করতে না চাও, তাহলে কিন্তু তোমরা মোরাডি পৌঁছেও ব্রেকফাস্ট করে তারপরে কিন্তু তোমরা বেরোতে পারো ভ্রমণে। আমরা করলাম কারণ হচ্ছে 9টা 45 যে ট্রেনটা ছিল ওটা একদম টাইটাই হয়ে যায়। ব্ল্যাক ডায়মন্ডে আমরা যদি আসানসোল পৌঁছাই, অনেক সময় ব্ল্যাক ডায়মন্ড লেট করে দেয়, তাই জন্য কিন্তু 9টা 45-এর ওই আসানসোল আদ্রা মেমুটা ধরা যায় না। তো তারপরে যে ট্রেনটা আছে সেটা 10টা 55, তাই তোমাদের হাতে অনেকটাই টাইম থাকবে। তো তোমরা এই টাইমটা ইউটিলাইজ করে তোমরা কিন্তু ব্রেকফাস্টটা আসানসোলে সেরে নিতে পারো। বন্ধুরা, বর্তমানে আমি এসে পৌঁছালাম আসানসোল জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এই হচ্ছে আজকে আমাদের ট্রেন, যেটা করে আমরা আসানসোল থেকে পৌঁছাবো মুরাডি স্টেশন। এই ট্রেনটার নাম্বারটা বলে রাখি 63594 আসানসোল পুরুলিয়া মেমু, এই ট্রেনটা, যেটা আমরা আজকে জার্নি করতে চলেছি একদম মুরাডি পর্যন্ত। আসানসোল থেকে সকালবেলা রয়েছে অনেকগুলি মেমু লোকাল। তার মধ্যে যে দুটি ট্রেন সব থেকে ভালো সেগুলি হলো সকাল 9টা বেজে 45 মিনিটের আসানসোল আদ্রা মেমু। এই ট্রেনটি আপনাদের পৌঁছে দেবে মুরাডি স্টেশনে সকাল 10টা বেজে 21 মিনিটে।
এছাড়াও ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস কিন্তু অনেক সময় লেট করে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সকাল 10:55 আসানসোল পুরুলিয়া মেমুটা ধরতে পারেন। এই ট্রেনটি আপনাদের মুরাডি স্টেশন পৌঁছে দেবে সকাল 11:31 তো বন্ধুরা, আমরা আসানসোল থেকে 21 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালাম হচ্ছে মুরাডি স্টেশন। ঘড়িকাটা এখন সময় হচ্ছে সকাল 11:38। এই যে স্টেশন থেকে আমরা বাইরে বেরোলাম, বাইরে বেরিয়েই দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে টোটো, সারি সারি টোটো রয়েছে। এই টোটোগুলো করে কিন্তু তোমরা বেরোতে পারবে এই করপঞ্চকোট, বরন্তি এসব সাইডগুলো। তো বন্ধুরা, ঘড়ি কাটায় বর্তমান সময় সকাল 11:50 আর আমরা একদম মুরাডি স্টেশনের সামনে থেকে ধরে নিলাম টোটো। আমাদের আগে টোটো বুক করা ছিল, সমস্ত কিছু পরিচয় করে দেবো, তার সাথে সমস্ত ইনফরমেশনও থাকবে, কেমন কি খরচা হবে বা এখানে এসে তোমরা কোথায় কোথায় ঘুরতে পারবে। আমরা এখন প্রথমেই যাচ্ছি হচ্ছে বরন্তি লেক। সবাই জানো খুবই সুন্দর একটা জায়গা। আমরা এখন বরন্তি লেক যাওয়ার পথে এই যে পাশ দিয়ে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রামচন্দ্রপুর পাহাড়। একটা বিশাল বড় জায়গা জুড়ে পাহাড়টা, এবং পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু দারুণ সুন্দর। তো বন্ধুরা, যার জন্য আমরা এত দূর থেকে চলে এসেছি এই গড়পঞ্চকোট বরন্তিতে, তার একটা বিশেষ কারণে কিন্তু হচ্ছে পলাশ ফুল দেখবো। আর পলাশ কিন্তু এবছর পুরুলিয়াতে অনেক কম ফুটেছে, কিন্তু তাও আমরা এই বরন্তি লেক যাওয়ার পথে দেখতে পেয়ে গেলাম এই হচ্ছে পলাশ ফুল। দেখো একদম ফুটে রয়েছে, বেশ সারি সারি গুচ্ছ পলাশ ফুল কিন্তু মানে উপরে ফুটে রয়েছে, আর নিচে কিন্তু অনেক পলাশ ফুল পড়েও রয়েছে। কেউই এই পলাশ ফুলগুলো হাত দিয়ে ছিঁড়বে না। তোমরা এই নিচের পলাশ ফুল যেগুলো পড়ে রয়েছে সেগুলো তোমরা নিয়ে যেতে পারো বা হাতে নিয়ে ফটো তুলতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু কেউ কিন্তু গাছ থেকে পলাশ ফুল ছিঁড়বে না। তো এই দেখতে পাচ্ছ পলাশ ফুল, যার জন্য আমরা এত দূর থেকে চলে এসেছি। আর এটা কিন্তু ওই নিচে পড়েছিল, সেখান থেকে আমি নিলাম। মানে আমি প্রথমবার পলাশ ফুল হাতে ধরলাম। আমি শান্তিনিকেতন কদিন আগে গেছিলাম, গাছে দেখেছি, হাতে ধরিনি। এখানে এত পড়ে রয়েছে, তাই জন্য এই পলাশ ফুল কিন্তু হাতে ধরলাম। দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর। তো বন্ধুরা, বর্তমানে আমরা তো যাচ্ছি হচ্ছে রামচন্দ্রপুর যে রোডটা আছে সেই রোডের ওপর দিয়ে। আর পাশে যেহেতু তোমাদের দেখালাম রামচন্দ্রপুর পাহাড়টা রয়েছে, আর তার পাশে এই সামনের দিকে কিন্তু বিশাল বড় একটা বন রয়েছে, যেখানে প্রচুর পলাশ গাছ রয়েছে, এবং এই প্রত্যেকটা পলাশ গাছে কিন্তু বেশ ভালো পলাশ ফুটে রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ভেতরের দিকে আমরা ঢুকে গেছি, আর দেখো প্রত্যেক কটা গাছে দেখো কতগুলো করে পলাশ ফুটে রয়েছে, প্রচুর। আর নিচে দেখো, নিচে পলাশ ফুল পুরো পড়ে রয়েছে চারিপাশটায়। এবার এই গাছটা দেখো পুরো ভর্তি পলাশ রয়েছে, ভর্তি পলাশ। মানে যার জন্য আমরা এত দূর থেকে এসেছি, সার্থক হলো, পুরো সার্থক। দেখো ভর্তি পলাশ রয়েছে। এখন সূর্যটা একদম মাথার উপরে আছে, তাই একটু হয়তো কালচে ভাব দেখা যেতে পারে। আমার এই পাশে শুধু একটা গাছ না কিন্তু, মানে বলতে গেলে একটা পলাশ বাগান। রামচন্দ্রপুর রোডের পাশে কিন্তু রয়েছে এরকম পলাশ বাগান। মানে আমরা যে জায়গাটা তোমাদের পলাশ দেখালাম, ওই শ্মশানের ওখান থেকে একটু এগিয়ে আসলেই এই জায়গাটা পুরো ভর্তি পলাশ গাছ। সব গাছে এবার পলাশ ফোটেনি, কারণ পুরুলিয়াতে এবার পলাশের পরিমাণটা অনেকটাই কম, কিন্তু এখানে এসে কিছু কিছু জায়গায় আমরা গাছে দেখতে পাচ্ছি কিন্তু পলাশ। তো আজকে হচ্ছে মার্চ মাসের 22 তারিখ। তোমাদের বলবো, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তারা দেখেই সঙ্গে সঙ্গে কিন্তু ট্রিপটা প্ল্যান করো না, কারণ যত বেশি দিন যাবে, পলাশ তো এমনি কম ফুটেছে, যত বেশি দিন যাবে পলাশের মাত্রাও কিন্তু কমতে থাকবে। আর এই পলাশ বনটা যেখানটা আমরা ছিলাম, তার ঠিক পাশেই কিন্তু দেখতে পেলাম, দেখো এখানে একটা ছোট্ট ক্ষেত টাইপের রয়েছে, প্রচুর সূর্যমুখী ফুল কিন্তু এখানে ফুটে রয়েছে। দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর। অনেকেই দেখছে এখানে ফটোগ্রাফি করছে। তোমরা কিন্তু এই পলাশ বন ঘুরে পাশেও আসতে পারো, এখানে কিন্তু অনেক সূর্যমুখী ফুল দেখতে পাবে। এই পাশটা তো রয়েছে, আর ওই দিকেও কয়েকটা আমি লক্ষ্য করছি। তো বন্ধুরা, এখন চলে আসলাম হচ্ছে ভেতি পলাশ বন। আমার পেছন দিকটা হচ্ছে ভেতি পলাশ বন দেখাচ্ছি। আর এখন ভেতি পলাশ বনের ঠিক অপোজিটেই রয়েছে ভেতি পাহাড়। সেখানে ট্রেকিং করে একটু ওপরের দিকে উঠছি। ওপর থেকে তোমাদের ভেতি পলাশ বনটা দেখাবো। ওখান থেকে কিন্তু ভিউটা দারুণ লাগবে। চলো আগে ওঠা যাক, কারণ অনেকটাই খাড়া আছে। তো অনেকটাই উঠে আসলাম, আর একটু ওপরের দিকে উঠি। ওপরের দিকে উঠে তোমাদের দেখাচ্ছি। আমি বলবো বয়স্ক মানুষরা একদম উঠবে না, আর যাদের পায়ে জোর আছে তারাই একমাত্র উঠবে। এই যে আমরা এরকম পুরো সোজা রাস্তাটা, এরকম খাড়াই রাস্তা, কিন্তু এইভাবে সোজা উঠে আসলাম। দেখো এই জায়গাটা হচ্ছে টপ সাইডটা, আর এখান দিয়ে পুরো ল্যান্ডস্কেপটা দেখা যাচ্ছে। মানে ওই দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, আর এই পাশটা রয়েছে এই দেখো বিশাল বড় পাহাড়। আর এই সামনে দেখো প্রাকৃতিক সৌন্দর্য দেখো একবার। মানে এই পাহাড়টার উপর উঠলে, ভেতি পাহাড়ের উপরে উঠলে কিন্তু দারুণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এখান থেকে দেখা যাচ্ছে। তার সাথে এই যে ভেতি পলাশ বনটা দেখতে পাচ্ছি, এখানে যদি পলাশ ফুটতো না, পুরো লাল হয়ে থাকতো, জাস্ট লাল। মানে কি লাগতো, মানে আমি এখন জাস্ট কল্পনা করছি যে এবার যদি পলাশ ফুটতো, মানে এটা অসাধারণ, মানে একটা আলাদাই চিত্র তৈরি হতো এখানটা। দেখতে পাচ্ছ ওই যে আমাদের সুদীপ্ত ভাই, মোটা ভাই কিন্তু ওপরে উঠতে পারছে না। আসলে ও ওপরে উঠতে পারছে না, কারণ হচ্ছে আমি যেটা বললাম তোমাদের, যে বয়স্ক মানুষ বা যারা একটু ভারী চেহারা হবে, তারা কিন্তু একদমই ওপরে উঠতে যেও না। কারণ হচ্ছে রাস্তা, মানে ওপরে ওঠার যে রাস্তাটা একদমই ভালো না, আর প্রচন্ড খাড়াই। এই যে ওই বন্ধুটা ওপরে উঠতে পারছি না, তাই নিচ থেকে দেখো ঢিল ছুটছে নিচ থেকে। দেখো কি অবস্থা, মানে ওকে আমরা বলছি ওপরে উঠতে পারছি না। তো বন্ধুরা, আমরা এখন প্রবেশ করে গেছি হচ্ছে পরলি গ্রামে।
আর এই গ্রামে ঢোকার সাথে সাথে দেখো এই মাটির বাড়িগুলো দেখতে পাচ্ছি। পুরুলিয়া আসলে এই মাটির বাড়ি কিন্তু খুবই বিখ্যাত। তো এইখানে যে মাটির বাড়িগুলো দেখতে পেলে, এগুলো কিন্তু কালারিং হয়। কখন হয় বলে দিই, পৌষ সংক্রান্তির সময় এখানে যে মারাঙ্গুর উৎসবটা হয়, তখন কিন্তু এখানে এই বাড়িগুলোকে বিভিন্ন রকম কালারে একদম ঢেকে দেওয়া হয়। ওই সময়টা কিন্তু আরো সুন্দর লাগে এই মাটির বাড়িগুলো। এখন যেমন কোনো কালারই দেখতে পেলাম না, জাস্ট মাটির প্রলেপ রয়েছে। বন্ধুরা, আমরা এখন বরন্তী লেকে প্রবেশ করে গেলাম। আর এই হচ্ছে ড্যামের ওপরের এই যে রাস্তা, আর এই রাস্তা ধরে এই হচ্ছে দেখতে পাচ্ছ, এই হচ্ছে বরন্তী লেক। দারুণ দারুণ সুন্দর, দারুণ সুন্দর। এই আমরা প্রবেশ করে গেছি বরন্তী লেকে। তো ঘড়ির কাঁটায় বর্তমান সময় হচ্ছে দুপুর 1:10। আর আমরা এসে পৌঁছলাম পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি আকর্ষণীয় স্পট, যে জায়গাটার নাম হচ্ছে বরন্তী লেক। বিশাল বড় জায়গা নিয়ে এই বরন্তী লেক। আর এই বরন্তী লেকের ওই পাশটাতেই রয়েছে বরন্তী পাহাড়, আর তার মাঝখানে রয়েছে ছোট রাস্তা, মানে দেখতে পাচ্ছ দারুণ সুন্দর লাগছে। আর এখানে কিন্তু পুরো কচুরিপানা একটা পাশ রয়েছে, আর ও পাশে একদম পরিষ্কার জল দেখা যাচ্ছে। আমরা ঠিক ওই পাশটা দিয়ে আসলাম, আর এই সামনে দেখা যাচ্ছে হচ্ছে বরন্তী পাহাড়। আর এই বরন্তী লেক কিন্তু সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সব থেকে বেশি ভালো লাগে, কারণ এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। সকালবেলা এবং বিকেলবেলা এইখানে কিন্তু প্রচুর মানুষজন এখানে এসে সময় কাটায়। এই জায়গাটায় দাঁড়িয়ে সূর্যাস্তর একটা আলাদাই ভিউ থাকে। আজকে যেহেতু আমরা একদিনে সাইট সিন করছি, তাই সূর্যাস্ত বা সূর্যোদয় কোনোটাই দেখা যাবে না। তবে এই সময় এসেও বরন্তী লেক কিন্তু দারুণ সুন্দর লাগছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই পাশটাতে কিন্তু প্রচুর রিসর্ট রয়েছে। মানে তোমরা যারা এইসব জায়গায় এসে থাকতে চাইবে, তারা কিন্তু বরন্তী লেকের এই পাশটায় প্রচুর প্রচুর রিসর্ট রয়েছে। তোমরা কিন্তু এখানে এসে থাকতেই পারো। মানে এখানে যারা এসে একদিন থেকে সময় কাটাতে চাইছো, একদিন থেকে ঘুরতে চাইছো, তাদের জন্য এই পাশটাতে রয়েছে প্রচুর রিসর্ট। পাচ্ছ এই যে সৌরজিৎ আর শৈবালদা কিন্তু একদম সামনে নেমে এসছে। দেখা যাচ্ছে সেটা ভিডিওতে আসছে না। হ্যাঁ, স্বাভাবিক। হ্যাঁ, শীতকালে এখানে কিন্তু পরিযায়ী পাখির সমাগম ঘটে। তো এইখানে তোমরা যারা শীতকালে আসবে, তারা কিন্তু এই জায়গার একটা আলাদাই চিত্র দেখতে পারবে। এখন যেহেতু বসন্তকাল, এই সময় আমরা বেশিরভাগই আসি পলাশ দেখার জন্য। আর তোমরা যারা শান্তশিষ্ট পরিবেশ পছন্দ করো, তারা উইকেন্ড ট্রিপের জন্য এখানে আসতে পারো, বা ওয়ান ডে ট্যুর যেরকম আমরা করছি সেরকম কিন্তু তোমরা এখানে আসতে পারো। সেটা তোমাদের দেখাই, এখানে কিন্তু কিছু রিসর্ট রয়েছে, সেগুলো ফোন নাম্বারও আমি তোমাদের ভিডিওতে প্রোভাইড করে দিচ্ছি। এই যে এই একটা রিসর্ট রয়েছে, কাঁচা হলুদ রিসর্ট, এটা কিন্তু এই পাশটাতে রয়েছে। আর এটাও কিন্তু আরেকটা রিসর্ট রয়েছে, পলাশ কুইন রিসর্ট। এই দিকটাতে তোমরা সব রিসর্টগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আরও একটা গেস্ট হাউসের নাম্বার তোমাদের আমি প্রোভাইড করছি ভিডিওতে, পজ করে দেখে নিতে পারো। এবং এইখানেও কয়েকটা গেস্ট হাউসের নাম্বার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা থাকতে চাও, এই যে শ্রীভূমি ইকো ট্যুরিজম রিসর্ট বরন্তী, এই যে ফোন নাম্বারটাও আমি তোমাদের দিয়ে দিলাম। তোমরা ফোন করে কন্ট্যাক্ট করতে পারো এইসব জায়গাগুলোতে। যারা 1 রাত 2 দিনের জন্য বা উইকেন্ড ট্রিপের জন্য আসছো, তাদের জন্য কিন্তু আমি একদম হোটেলের নাম্বার দিয়ে দিচ্ছি, এগুলো বরন্তী লেকের একদম পাশে রয়েছে। স্যার কিন্তু কিনছে হচ্ছে চপ। কত কি কিনছেন? পকোড়া কত? আচ্ছা, 30 টাকা প্লেট। এখানে কিন্তু পকোড়া, চপ, অনেক কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, মুখরোচক। লিকার চা, দুধ চা সবই হবে। আচ্ছা বন্ধুরা, এই এক ভাই রয়েছে, 2 ভাই এখানে মিলে খেজুর পাতার এই ফুল বানাচ্ছে। দেখো, একবার দেখা একটুখানি। বাহ বাহ, দুর্দান্ত। কত করে নিচ্ছে যেগুলো? 30 টাকা। 30 টাকা করে এরকম খেজুর পাতার ফুল। এই যে এই ভাইও কিন্তু বানিয়েছে। তোমরা চাইলে এগুলো কিনতে পারো, বেশ সুন্দর হাতের কাজ এদের। তো বন্ধুরা, বরন্তী লেক তো আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি হচ্ছে গড়পঞ্চকোটের দিকে। তার মাঝখানে যে পলাশ বন রয়েছে, তারপরে হেতি পলাশ বন, যেসব জায়গাগুলো তোমাদের দেখালাম, সেগুলো কিন্তু মাঝখানে সাইড সিনের মধ্যে পড়ে যাবে। আর এই বরন্তী লেক থেকে গড়পঞ্চকোটের ডিস্টেন্স কিন্তু বেশ অনেকটা, মানে 9-10 কিলোমিটারের মতো হবে। আর বরন্তী থেকে গড়পঞ্চকোট যেতে কিন্তু প্রায় 40 মিনিট মতো আমাদের সময় লাগবে। আর ঘড়িকাটা এখন সময় হচ্ছে 1:50। আমরা এসে পৌঁছালাম গড়পঞ্চকোটে। গড়পঞ্চকোট ঢোকার মুহূর্তেই আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে বিশাল বড় একটি পার্কিং এরিয়া। এই পার্কিংয়ে আপনারা ছোট থেকে বড় যে কোনো রকম গাড়ি কিন্তু পার্কিং করতে পারবেন। এখানে কিন্তু প্রবেশ মূল্যের তালিকাটা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখানে মোটরসাইকেল, অটোরিকশা, ছোট গাড়ি, বড় গাড়ি, মিনি বাস, সমস্ত কিছুর পার্কিং চার্জটা এখানে কিন্তু লেখা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এবার বলি, এই গড়পঞ্চকোট ছিল প্রাচীন পঞ্চকোট রাজ্যের রাজধানী, যা প্রায় 1500 বছর আগে সিংদেও রাজবংশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই গড়পঞ্চকোট পাঞ্চেত পাহাড়ের পাদদেশেই কিন্তু অবস্থিত। এখানে গড় মানে বোঝানো হচ্ছে দুর্গ, আর পঞ্চকোট মানে 5টি রাজবংশ। গড়পঞ্চকোটের প্রধান আকর্ষণই হলো এখানকার টেরাকোটার মন্দির। কিন্তু 1800 শতাব্দীতে মারাঠা বর্গীদের বিধ্বংসী আক্রমণে এই সমৃদ্ধ নগরী ও দুর্গটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
আপনারা গড়পঞ্চকোট এসে এই একটি মাত্র মন্দির দেখতে পাবেন, যেটা কিন্তু এখনো খুব সুন্দরভাবে রয়েছে এবং এই মন্দিরের ভেতরে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে। দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের মূর্তি, বহু পুরনো মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি খুব সুন্দর লাগছে। আর মন্দিরের কারুকার্যটা দেখতে পাচ্ছ কিছু এরকম পোড়া মাটির কিন্তু তৈরি এই মন্দিরটা। আর তোমাদের বলে রাখি এই গড়পঞ্চকোটে কিন্তু একমাত্র এই মন্দিরটাই আছে রাধাকৃষ্ণের মন্দির, যেটা কিন্তু আস্ত রয়েছে। বাকি আরও অনেক মন্দির ছিল, প্রাসাদ ছিল, সেগুলো সবই কিন্তু ধ্বংস হয়ে গেছে বর্গীদের আক্রমণে। সেই ধ্বংসাবশেষ কিন্তু তোমরা এখানে এসে দেখতে পাবে। তো আমার পেছনে দেখতে পাচ্ছ এই ইতিহাসের এই নিদর্শন। মানে আমরা গড়পঞ্চকোট আসলে কিন্তু নেচার, মানে এখানে চারিপাশটা পুরো জঙ্গলে ঘেরা, তার সাথে কিন্তু মাঝখানে রয়েছে এই ঐতিহাসিক নিদর্শনগুলো, মানে ধ্বংসাবশেষ মন্দিরের, তার সাথে প্রাসাদের, সেগুলো কিন্তু দেখতে পারি। তো এই মন্দিরটা এটা ঠিক মন্দির না প্রাসাদ বোঝা যাচ্ছে না, তবে এটা কিন্তু তখনকার দিনে বর্গীদের আক্রমণে এটা কিন্তু ধ্বংস হয়ে গেছিলো। আর সেই ধ্বংসাবশেষ কিন্তু পড়ে রয়েছে। মানে এখানে আসলে তোমরা ইতিহাসটাও খুব ভালোভাবে কিন্তু জানতে পারবে। তো এরকম জিনিসগুলো তোমরা এখানে ঘুরে দেখতে পারো সময় থাকলে। এখানে ভেতরে আরও মন্দির আছে যেগুলো ধ্বংসাবশেষ রয়েছে। একটু ভেতরের দিকে ঢুকে আমি চলে আসলাম আরও একটি জায়গা। এটা হচ্ছে আরও একটি মন্দির। দেখো মন্দিরটা ওইটার থেকে অনেকটাই ভালো মনে হচ্ছে, কিন্তু তাও এটাও কিন্তু ধ্বংসপ্রাপ্ত, এখানে কিন্তু কিছু নেই। তো এরকম তোমরা আরও অনেক মন্দির এখানে দেখতে পাবে। কোনোটা খুব বেশি ধ্বংস হয়ে গেছে, মানে একদম খারাপ অবস্থা, কোনোটা একটু ঠিকঠাক আছে কিন্তু ভেতরে কোনো মূর্তি নেই। তবে তোমরা যারা ইতিহাসকে পছন্দ করো তারা কিন্তু এখানে এসে তাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো আমাদের তো ভালোই লাগলো, তোমাদেরকে দেখালাম ভিডিওতে সব কিছু। গড়পঞ্চকোটে এসে যতটা কভার করার দরকার চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে লাইক কিন্তু দিতেই হবে, কারণ আমরা যে ভিডিওগুলো বানাই, মানে আমাদের কোথায় কোথায় গিয়ে ভিডিও বানাতে হয় সেটা তোমরা বুঝতেই পারছো। এই দেখতে পাচ্ছ মন্দিরের ঠিক পাশটাতেই রয়েছে কিন্তু প্রচুর হোটেল। খাওয়া দাওয়া করতে চাইলে তোমরা কিন্তু দুপুরে এই জায়গাতে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারো। আর এই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু দুটো টোটো নেওয়া হয়েছিল। এই দুটো টোটোতে আমরা টোটাল 7 জন ছিলাম, তার জন্য কিন্তু দুটো টোটো আমরা বুক করেছিলাম। তো বন্ধুরা এই কাকার সাথে আজকে আমরা ঘুরছি হচ্ছে অফবিট পুরুলিয়া সাইড। কাকা একটু নামটা বলে দিন। কিষান মধুক। আচ্ছা ফোন নাম্বারটা বলে দিন। 9647 আচ্ছা 64 আচ্ছা 71 আচ্ছা 82। বড়ন্তি লেক দেখিয়ে দিই, তারপরে গড়পঞ্চকোট, আচ্ছা তারপরে ওখানে বড়ন্তি পাহাড়, পাহাড়, মানে আমরা যেগুলো দেখছি ওগুলোই ঘোরাচ্ছ তাই তো? একটা মন্দির আছে এখানে বিরিঞ্চিনাথ। তো এই জায়গাগুলোই তোমরা ঘোরাও। তো কত কি খরচ না? 1000 টাকা নিয়ে সব ঘুরিয়ে দেবো। 1000 টাকা নিলে পুরো কমপ্লিট করো। তোমরা এখানে আসলে যদি ঘুরতে চাও এখানে সাইট সিনের জন্য একদিন, তো মাত্র 1000 টাকা খরচা করলে তোমরা যদি একটা টোটো বুক করো তাহলে কিন্তু তোমরা ঘুরতে পারবে, এবং একটা টোটোতে কিন্তু 5 জন হয়। ফেরার সময় আমাদের ট্রেন ছিল আসানসোল জংশন থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটি ধরার জন্য আমাদের আগে পৌঁছতে হবে আসানসোল জংশনে। আপনারা মুরাডি স্টেশন কিংবা মুরাডির আগের স্টেশন রামকানাই থেকে ট্রেনে করে আসানসোল পৌঁছাতে পারেন, কিন্তু অনেক সময় মেমু লোকালগুলো আসানসোল পৌঁছাতে অনেকটাই লেট করে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ট্রেনের টাইমিংটা দেখে রাখবেন। যদি ট্রেন লেট করে তাহলে আপনারা বাসে করেও কিন্তু আসানসোল পৌঁছাতে পারেন। রামকানাই কিংবা মুরাডি থেকে বাসে করে আসানসোল বাস ডিপোতে পৌঁছানোর জন্য আপনাদের খরচ পড়বে 33 টাকা জন প্রতি, এবং সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো। তো বন্ধুরা বর্তমানে এসে পৌঁছালাম হচ্ছে একদম বাস স্ট্যান্ডের এখানে, আসানসোলের বাস স্ট্যান্ডের এখানে। আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে প্রচুর হোটেল আছে। আমরা তো খাওয়া দাওয়া দুপুরে কিছু করা হয়নি, একদম খালি পেটে ঘুরছি। চলো এখান থেকে খাওয়া দাওয়াটা সেরে নিই। এই হোটেলটা থেকে আমরা খাচ্ছি অতিথি হিন্দু হোটেল। এখানে কিন্তু অনেকগুলো হোটেলই পেয়ে যাবে, পাশে প্রচুর হোটেল আছে, যে কোনো হোটেল থেকে তোমরা খেতে পারবে। তো আমি নিয়ে নিয়েছি ভেজ থালি। ভেজ থালিতে কি কি রয়েছে দেখো, ভাত, এখানে একটা সবজি রয়েছে, আলু ভাজা, এখানে পাঁপড়, এখানে একটা চাটনি রয়েছে, স্যালাড দিয়েছে, আর সাথে ডাল রয়েছে। এই হচ্ছে ভেজ থালি। ভেজ থালিটার প্রাইস পড়লো মাত্র 40 টাকা। তোমরা যদি মাছ নাও আরও 20 টাকা বেশি। এছাড়া এখানে কিন্তু মাংসেরও ব্যবস্থা রয়েছে, তোমরা যেরকম খাবে সেই হিসাবে কিন্তু খাবার এখানে পেয়ে যাবে। তো বন্ধুরা অবশেষে এসে পৌঁছালাম আসানসোল জংশন। ট্রিপ শেষ, আর আজকের ট্রিপটা কিন্তু বেশ ভালোভাবে আমাদের হলো। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করো। কমেন্টে জানিও যদি কিছু তোমাদের কোয়ারি থাকে, জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করব। আর এখন এখান থেকে আমি ধরবো হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তাহলে দেখা হচ্ছে এরকম কোনো নতুন ট্রাভেল পর্বে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।